ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা শুরু করব ক্লাস 12 কেমিস্ট্রির দ্বিতীয় চ্যাপ্টার সলিউশনস বা দ্রবণ। তো সলিউশন কি? সলিউশন হলো গিয়ে হোমোজেনিয়াস মিক্সচার অফ টু অর মোর কম্পোনেন্টস। অর্থাৎ সলিউশন সাধারণত আমরা দুটি কম্পোনেন্ট পাই। কি কি? এক সলিউট এবং দুই হলো গিয়ে সলভেন্ট। এই দুয়ের হোমোজেনিয়াস মিক্সচার, কথার অর্থ এই যে এই সলিউট এবং সলভেন্ট দুজনেই সেম ফেসে থাকবে, তখন সেটাকে আমরা সলিউশন বলবো। এই সলিউশনে সলিউট থাকবে মাইনর কম্পোনেন্ট হিসেবে এবং সলভেন্ট থাকবে মেজর কম্পোনেন্ট হিসেবে। অর্থাৎ সলিউশনে উপস্থিত সলিউট এবং সলভেন্টের মধ্যে মেজর কম্পোনেন্ট হিসেবেই সলভেন্ট থাকে এবং মাইনর কম্পোনেন্ট হিসেবেই সলিউট থাকে। যেমন NaCl এবং H2O এর একটা মিক্সচার যদি সলিউশন রূপে থাকে, সেখানে H2O কোয়ান্টিটি মেজর পরিমাণে থাকবে এবং সেটা তখন সলভেন্ট, এবং NaCl থাকবে মাইনর কোয়ান্টিটি হিসেবে, অর্থাৎ সে তখন সলিউট হিসেবে থাকবে। তো এই সলিউশনকে আমরা সলভেন্টের ফেজ অনুযায়ী তিন ভাগে ভাগ করতে পারি। মনে রাখতে হবে, সলভেন্টের যা ফেজ হয় সলিউশনের ফেজ সেম হয়। তাহলে আমরা সলভেন্টের ফেজ অনুযায়ী সলিউশনকে তিন ভাগে ভাগ করব। এক, গ্যাসিয়াস সলিউশন, যেখানে সলভেন্ট থাকবে গ্যাস রূপে। সলিড সলিউশন, যেখানে সলভেন্ট থাকবে সলিড রূপে এবং লিকুইড সলিউশন, যেখানে সলভেন্ট থাকবে লিকুইড রূপে। তো এই লিকুইড সলিউশনকে আমরা আবার তিন রূপে দেখতে পাই। প্রথমত গ্যাস ইন লিকুইড, যেখানে লিকুইডের মধ্যে সলিউট রূপে গ্যাস মিক্সড থাকবে। দ্বিতীয়ত লিকুইড ইন লিকুইড, যেখানে লিকুইড সলভেন্টের মধ্যে সলিউটও লিকুইড রূপেই থাকবে। এবং তৃতীয়ত সলিড ইন লিকুইড সলভেন্ট সলিউশন, যেখানে সলিউট থাকবে সলিড রূপে এবং অবভিয়াসলি সলভেন্ট তো লিকুইড রূপে থাকবেই। এবার এদের স্ট্রেংথ নিয়ে আমরা স্টাডি করব। স্ট্রেংথ বা কনসেন্ট্রেশন অফ সলিউশন ডিপেন্ড করে যে কোনো সলিউশনে সলিউট কি কনসেন্ট্রেশনে বা কি স্ট্রেংথে আছে। অর্থাৎ অ্যামাউন্ট অফ দ্য সলিউট ডিজলভড ইন পার ইউনিট অ্যামাউন্ট অফ সলভেন্ট বা সলিউশনই অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক সলিউশনের স্ট্রেংথ বা কনসেন্ট্রেশন। তাহলে এখানে আমরা স্ট্রেংথ বা কনসেন্ট্রেশন অফ সলিউশনকে বোঝাতে চাই সলিউটের কনসেন্ট্রেশন রূপেই। তো এই সলিউটের কনসেন্ট্রেশনকে আমরা সাধারণত 8 প্রকারে দেখতে পারি। প্রথমত মোল ফ্র্যাকশন, যাকে আমরা কাই অক্ষর দ্বারা প্রকাশ করি। দ্বিতীয়ত মাস বাই পার্সেন্ট, অর্থাৎ পার্সেন্টেজ অফ ওয়েট বাই ওয়েট। তৃতীয়ত ভলিউম পার্সেন্টেজ, অর্থাৎ পার্সেন্টেজ অফ ভলিউম বাই ভলিউম। চতুর্থত মাস বাই ভলিউম পার্সেন্ট, অর্থাৎ পার্সেন্টেজ অফ ওয়েট বাই ভলিউম। পঞ্চম হলো গিয়ে ppm, দ্যাট মিন্স পার্টস পার মিলিয়ন। এবং সিক্স হলো গিয়ে মোলালিটি, যাকে স্মল এম দিয়ে প্রকাশ করা হয়। মোলারিটি ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয়। এবং সর্বশেষে নর্মালিটি, যাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করি। এবার একে একে প্রত্যেকটিকে আমরা আলোচনা করছি। তো প্রথমে আসি মোল ফ্র্যাকশন নিয়ে। তো মোল ফ্র্যাকশনকে আগেই বললাম, একে আমরা কাই অক্ষর দ্বারা প্রকাশ করি। তো মোল ফ্র্যাকশনকে আমরা এভাবে লিখতে পারি কি, মোলস অফ দ্য সলিউট বাই টোটাল মোলস ইন সলিউশন। অর্থাৎ কোনো সলিউশনে যদি n পরিমাণ সলিউট মোল থাকে এবং n পরিমাণ সলভেন্টের মোল থাকে,
তাহলে ওই সলিউশনের মোল ফ্র্যাকশন কী হবে? সেক্ষেত্রে মোল ফ্র্যাকশন কাই হবে সলিউটের মোল সংখ্যাকে ভাগ করব আমরা টোটাল মোল সংখ্যা দিয়ে, অর্থাৎ সলিউটের মোল সংখ্যা বাই সলিউট মোল সংখ্যা প্লাস সলভেন্টের মোল সংখ্যা। দ্যাট মিনস ইটস এ ফ্র্যাকশন। ঠিক আছে। দ্বিতীয়ত মাস বাই পার্সেন্ট, অর্থাৎ একে আমরা লিখি পার্সেন্টেজ অফ ওয়েট বাই ওয়েট। তো এই ক্ষেত্রে কী হবে? এই ক্ষেত্রে আমরা বলবো যে মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 100 পারসেন্ট, অর্থাৎ সেন্ট কথাটার জন্য আসলো 100। তাহলে এক্ষেত্রে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ মানে ওয়েট অফ সলিউট বাই ওয়েট অফ দ্য সলিউশন ইন্টু 100। ভলিউম বাই পার্সেন্টেজ ক্ষেত্রে কী হবে? ভলিউম অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন্টু 100। একই রকম, জাস্ট এখানে ওয়েটের পরিবর্তে ভলিউম হচ্ছে। তৃতীয়ত হচ্ছে ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ। এক্ষেত্রে কী হচ্ছে? মাস হচ্ছে সলিউটের এবং ভলিউম হচ্ছে সলিউশনের, তাকে 100 দিয়ে গুণ করছে। অর্থাৎ মাস বাই ভলিউম পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা পাবো যে মাস অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন্টু 100। ঠিক আছে। এবার আসি পার্টস পার মিলিয়নে, দ্যাট মিনস পিপিএম। পিপিএম কিছুই না, আগের তিনটাতে কী পড়েছিলাম? আগের তিনটাতে পড়েছি আমরা পারসেন্ট, অর্থাৎ 100 দিয়ে গুণ করছিলাম। এখানে পার মিলিয়ন, জাস্ট 100-এর পরিবর্তে মিলিয়ন, দ্যাট মিনস 10⁶ দিয়ে গুণ করব। ওখানে 100 দিয়ে গুণ করছিলাম সেন্টের জন্য, এখানে মিলিয়নের জন্য 10⁶, অর্থাৎ 10 লক্ষ দিয়ে গুণ করছি। এই পিপিএমও আবার 3 প্রকারে হতে পারে। আগে যেরকম আমরা 3 প্রকার পেলাম, কী পেলাম? ওয়েট বাই ওয়েট পেলাম, ভলিউম ও ভলিউম পেলাম এবং ওয়েট বাই ভলিউম পেলাম। ঠিক পিপিএমের ক্ষেত্রেও আমরা 3 প্রকারের পেতে পারি। ওয়েট বাই ওয়েট পেতে পারি, ভলিউম বাই ভলিউম পেতে পারি, অথবা ওয়েট বাই ভলিউম পিপিএম পেতে পারি। তো এখানে শুধু 100-এর পরিবর্তে আমরা 10⁶, দ্যাট মিনস মিলিয়ন দিয়ে গুণ করব। এবার আসি মোলালিটি। মোলালিটিকে আমরা স্মল এম দিয়ে প্রকাশ করি। তো মোলালিটি হবে মোলস অফ দ্য সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কিলোগ্রাম। এখানে সলিউটের মোলকে আমরা ভাগ করব সলভেন্টের কেজিতে প্রকাশিত ওজন দিয়ে। তাহলে এই ক্ষেত্রে মোলালিটিকে আমরা যদি ইউনিট প্রকাশ করি তাহলে কী হবে? তার ইউনিট হবে মোল পার কেজি, এটি ইউনিট হবে। আর মোল প্রকাশ করার নিয়ম তো আমরা আগেই শিখেছি। কি মোল প্রকাশ করা হয় গিভেন ওয়েট বাই মোলার মাস, দ্যাট মিনস মোল। তাহলে আমরা মোলকে আমরা এন ইজিক্যাল টু কি লিখতে পারি? গিভেন ওয়েট বাই মোলার মাস, এন ইজিক্যাল টু ডাব্লিউ বাই ক্যাপিটাল এম। ঠিক আছে। এবার আসি মোলারিটি। মোলারিটির ক্ষেত্রে আচ্ছা একটা কথা বলে রাখি, আমরা যতগুলো কনসেন্ট্রেশন টার্ম পাচ্ছি এখনো পর্যন্ত শুধুমাত্র মোলালিটির ক্ষেত্রেই আমরা হরে সলভেন্ট লিখব, বাকি 7টিতেই আমরা হরে সলিউশন লিখব। দেখো প্রত্যেকটির ক্ষেত্রেই, প্রথম থেকে দেখছি আমরা, দেখো প্রত্যেকটির ক্ষেত্রেই হরে আমরা সলিউশন লিখছি, সলিউশনের উপাদান লিখছি। প্রথমটির ক্ষেত্রে টোটাল মোলস ইন সলিউশন, দ্বিতীয়টির ক্ষেত্রে মাস অফ দ্য সলিউশন, তৃতীয়টির ক্ষেত্রে ভলিউম দ্য সলিউশন, চতুর্থর ক্ষেত্রে ভলিউম সলিউশন, পিপির ক্ষেত্রেও সলিউশন, এবং পরবর্তী যদি 7 আর 8-এ পড়ব মোলারিটি এবং নর্মালিটি, সেখানেও সলিউশন থাকবে। জাস্ট
শুধুমাত্র মোলারিটির ক্ষেত্রে হরে আমরা সলভেন্ট দিয়ে ভাগ করব, হর আমরা সলভেন্ট হিসেবে প্রকাশ করব। ঠিক আছে, আচ্ছা এবার নর্মালিটি ও মোলারিটি বাকি আছে। মোলারিটির ক্ষেত্রে কি হচ্ছে? মোলারিটির ক্ষেত্রে হচ্ছে মোলস অফ দ্য সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, অর্থাৎ মোল সলিউটের মোলকে আমরা ভাগ করব লিটারে প্রকাশিত সলিউশনের আয়তন দিয়ে। তো এক্ষেত্রে মোলারিটির ক্যাপিটাল এম এর একক কী হচ্ছে? মোল পার লিটার। ঠিক আছে, এবার আসি আমরা নর্মালিটির ক্ষেত্রে। নর্মালিটিকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল এন দিয়ে। তো নর্মালিটির ক্ষেত্রে হয় টার্মটা এরকম কি, যে নাম্বার অফ ইকুইভ্যালেন্স অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার, অর্থাৎ সলিউটের ইকুইভ্যালেন্টের নাম্বারকে আমরা ভাগ করব লিটারে প্রকাশিত সলিউশনের আয়তন দিয়ে। এর একটা তাহলে কি হচ্ছে? ইকুইভ্যালেন্ট বাই লিটার হচ্ছে। তো এবার ক্যাপিটাল এন নর্মালিটি ইজ ইকুয়াল টু কী হচ্ছে? নাম্বার অফ ইকুইভ্যালেন্স বাই ভলিউম ইন লিটার। তো এবার ইকুইভ্যালেন্স এর নাম্বারটা কী করে বের করে? এটা আমরা শিখেছি আগেই, যে ইকুইভ্যালেন্স নাম্বার বের করে গিভেন মাস, দ্যাট মিন্স ওয়েট, বাই ইকুইভ্যালেন্ট মাস। এই পোর্শনটুকু দেখো, ডাব্লু বাই ইকুইভ্যালেন্ট মাস, এটা দিয়ে প্রকাশ করি আমরা নাম্বার অফ ইকুইভ্যালেন্সকে। আবার ইকুইভ্যালেন্ট মাসকে আমরা কী করে প্রকাশ করি? ইকুইভ্যালেন্ট মাসকে আমরা প্রকাশ করি মোলার মাস বাই ভ্যালেন্সি ফ্যাক্টর দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা সেকেন্ড স্টেপে আমরা ইকুইভ্যালেন্সের নাম্বারকে আমরা প্রকাশ করছি ডাব্লু বাই ইকুইভ্যালেন্ট মাস দিয়ে। থার্ড স্টেপে আমরা ইকুইভ্যালেন্ট মাসকে প্রকাশ করছি আবার মোলার মাস বাই ভ্যালেন্সি ফ্যাক্টর দিয়ে। ভ্যালেন্সি ফ্যাক্টরকে আমি পরে আলোচনা করছি। তো এবার দাঁড়ালো কি? ফোর্থ স্টেপে দাঁড়ালো এন, দ্যাট মিন্স নর্মালিটি ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? ডাব্লু ইন্টু জেড, দ্যাট মিন্স গিভেন মাস ইন্টু ভ্যালেন্সি ফ্যাক্টর বাই মোলার মাস ইন্টু ভলিউম ইন লিটার, এটা দাঁড়ালো। ঠিক আছে, এবার কি দাঁড়াচ্ছে ফিফথ স্টেপে? ফিফথ স্টেপে দাঁড়াচ্ছে যে নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু ভ্যালেন্সি ফ্যাক্টর। কী করে এলো এটা? দেখো, ওয়েট বাই মোলার মাস, এটা কি? এটা আমরা জানি, একটু আগেই দেখালাম যে মোল সংখ্যাকে আমরা প্রকাশ করি ডাব্লু বাই ক্যাপিটাল এম, দ্যাট মিন্স মোলার মাস দিয়ে। তাহলে সেটাই হচ্ছে এখানে, উপরে লবে আছে ডাব্লু আর নিচে আছে ক্যাপিটাল এম, দ্যাট মিন্স এই ফ্র্যাকশনটার মান কী হচ্ছে? মোল সংখ্যা সমান হচ্ছে। আবার এই মোল সংখ্যা যদি ওপরে হয় এবং নিচে যে আছে ভলিউম ইন লিটার, নিচে আছে ভলিউম ইন লিটার, মোল ওপরে নিচে ভলিউম ইন লিটার, এর ফ্র্যাকশনটার মানই তো মোলারিটি। আমরা একটু আগে পড়লাম, দেখো মোলারিটির সঙ্গে, দেখো মোলারিটির সঙ্গে কি দেখাচ্ছে? মোল সংখ্যা ওপরে এবং নিচে ভলিউম ইন লিটার, সেটা আমরা কি পড়ছি? মোলারিটি ক্যাপিটাল এম। তাহলে এক্ষেত্রে আমরা এই পোর্শনটুকুকে কি করতে পারি? এই ডাব্লু বাই মোলার মাস ইন্টু ভলিউম ইন লিটার, এই টোটালটিকে কীভাবে প্রকাশ করতে পারি? মোলারিটি রূপে প্রকাশ করতে পারি। আবার বলি, ডাব্লু বাই মোলার মাস হচ্ছে মোল সংখ্যা, আর মোল সংখ্যা বাই ভলিউম ইন লিটার, এর টোটালটা হচ্ছে মোলারিটি। তাহলে টোটাল মিলে হলো গিয়ে ডাব্লু বাই মোলার মাস ইন্টু ভলিউম ইন লিটার মিলে হচ্ছে মোলারিটি ক্যাপিটাল এম। তাই আমরা এখানে কী লিখতে পাচ্ছি? নর্মালিটি ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু মোলারিটি ক্যাপিটাল এম ইন্টু ভ্যালেন্সি ফ্যাক্টর জেড। এটা হলো গিয়ে সম্পর্ক, ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু জেড, ভ্যালেন্সি ফ্যাক্টর। তো এবার আসি ভ্যালেন্সি ফ্যাক্টরটা কি? এটা 11 আমরা পড়েছিলাম।
ভ্যালেন্সি ফ্যাক্টর অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? অ্যাসিডের ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর হয় একটি অ্যাসিডের অণু থেকে কটি H+ আয়ন সে রিলিজ করতে পারছে। কোনো অ্যাসিডের অণু কতগুলি H+ আয়ন রিলিজ করতে পারছে সেটিকে আমরা অ্যাসিডের ক্ষেত্রে কি বলবো? ভ্যালেন্সি ফ্যাক্টর বা এন ফ্যাক্টর বলা হয় একে। যেমন HCl এর ক্ষেত্রে তাহলে কি হবে? ভ্যালেন্সি ফ্যাক্টর 1 হবে। H2SO4 এর ক্ষেত্রে কি হবে? 2 হবে। H3PO4 এর ক্ষেত্রে কি হবে? 3 হবে। ঠিক আছে। বেসের ক্ষেত্রে কি হচ্ছে? বেস বা ক্ষারের ক্ষেত্রে কি হচ্ছে যে ও দ্রবণে কতগুলি OH- আয়ন রিলিজ করতে পারছে, সেটাকে আমরা ক্ষারের ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর বা এন ফ্যাক্টর বলবো। তাহলে NaOH এর কত হবে? 1। CaOH এর হোল 2 ক্ষেত্রে কত হবে? 2। LOH এর হোল 3 ক্ষেত্রে কত হবে? 3। তো এইভাবে আমরা গিভেন নাম্বার অফ OH- কে বলবো ভ্যালেন্সি ফ্যাক্টর ইন বেস। সল্টের ক্ষেত্রে কি হবে? সল্টের ক্ষেত্রে হবে হলো গিয়ে সল্টের ক্ষেত্রে হবে তাদের টোটাল নাম্বার অফ গিভেন আয়ন্স। টোটাল নাম্বার অফ গিভেন আয়ন্স। তো সাপোজ Al2SO4 হোল 3, তো এক্ষেত্রে কটি আয়ন দিতে পারছে? যদি আমি ক্যাটায়নের কল্পনা করি তাহলে দিতে পারছে 2টি অ্যালুমিনিয়াম 3+ আয়ন। প্রত্যেকটি অ্যালুমিনিয়ামের চার্জ কত? 3। টোটাল কত দিতে পারছে? +6 পরিমাণ দিতে পারছে। আবার যদি আমি সালফেটের ক্ষেত্রে হিসেব করি, সালফেটের ক্ষেত্রেও 3টি সালফেট দিতে পারছে এবং প্রত্যেকটি সালফেটের চার্জ কত? 2 করে, অর্থাৎ এক্ষেত্রেও আমরা পাচ্ছি 6, এক্ষেত্রে হচ্ছে -6। তো ভ্যালেন্সি ফ্যাক্টর সবসময় পজিটিভ মান হয়, মানে একটা সাংখ্য মান নেওয়া হয়, এর কোনো প্লাস বা মাইনাস নেওয়া হয় না, সাংখ্য মানটাই ক্যালকুলেট করা হয়। তো Al2SO4 এর ক্ষেত্রে দ্যাট মিনস কোনো সল্টের ক্ষেত্রে টোটাল ক্যাটায়ন বা অ্যানায়নের পরিমাণকে আমরা ভ্যালেন্সি ফ্যাক্টর হিসেবে ক্যালকুলেট করবো। লাইক Al2SO4 হোল 3 ক্ষেত্রে +6 পরিমাণ ক্যাটায়ন অথবা -6 পরিমাণ অ্যানায়ন আসছে। তো এক্ষেত্রে Al2SO4 এর হোল 3 ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর দাঁড়াচ্ছে কত? 6। ঠিক আছে। তো এই গেল ভ্যালেন্সি ফ্যাক্টর। তো এবার আসি আমরা মেইন টপিকে, ডাইলিউশন ল। তো ডাইলিউশন লটা তখনই প্রযোজ্য হবে যখন কোনো সলিউশন কী করা হবে? ডাইলুট করা হবে সলভেন্ট প্রয়োগ করে, সলভেন্ট অ্যাড করে ডাইলুট করা হবে। when any solution is diluted by adding the solvent then ডাইলিউশন ল আসবে। তো যেহেতু এখানে কি হচ্ছে? সলভেন্ট অ্যাড হচ্ছে, এক্ষেত্রে কোনো রকম সলিউট অ্যাড হচ্ছে না, সলিউটের পরিমাণ ইনট্যাক্ট থাকছে। তাই সলিউটের ক্ষেত্রে কী হবে? নাম্বার অফ মোলস, ইকুইভ্যালেন্স, তার জেড ভ্যালু কী হবে? আনচেঞ্জ থাকবে, ইনট্যাক্ট থাকবে। তো যদি আমরা সলিউটের মোল সংখ্যা অপরিবর্তিত থাকে, ইকুইভ্যালেন্স অপরিবর্তিত থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি না যে M1V1 = M2V2। কী করে এলো? তো যদি আমরা মোলারিটির ক্ষেত্রে স্টাডি করি, মোলারিটি কি দাঁড়িয়েছিল? মোলারিটি দাঁড়িয়েছিল, দেখো এই যে মোলারিটি দেখো 7 নম্বর পয়েন্টে মোলারিটি কি দাঁড়াচ্ছে? ক্যাপিটাল M = N/ভলিউম ইন লিটার। তাহলে M = যদি মোল সংখ্যা বাই ভলিউম ইন্টু লিটার হয়, ভলিউম ইন লিটার হয়, তাহলে N কি হবে? মোল সংখ্যা মান কত হবে? M × V হবে, M × V হবে মোল সংখ্যার মানটা। তাই যেহেতু ডাইলিউশন লয়ের ক্ষেত্রে সলভেন্টের মোল সংখ্যা অপরিবর্তিত আছে, তাহলে আমরা লিখতে পারি না যে প্রথম অবস্থায় MV এর গুণফল দ্যাট মিন্স M1V1, দ্বিতীয় অবস্থার M2V2
গুণফলের সমান হবে, কেননা আমরা জানি কি এন ইজ ইকুয়াল টু, একটু আগে দেখলাম এমভি, এন ইনট্যাক্ট আছে সলিউটের ক্ষেত্রে, তাহলে আমরা কি লিখব m1v1 ইজ ইকুয়াল টু m2v2। সেইভাবে আমরা n1v1 ইজ ইকুয়াল টু n2v2 লিখতে পারি। এই হলো ডাইলিউশন ল। আবার মিক্সিং ল এর ক্ষেত্রে যখন কি হবে, ডিফারেন্ট দুটি সলিউশন আমি মিক্স আপ করব, দুই বা ততোধিক মিক্স আপ করব, তাদের ক্ষেত্রে এটা হবে এন ফাইনাল, এবং এম ফাইনালের ভ্যালুটা এরকম হবে এন ফাইনাল ইজ ইকুয়াল টু n1v1 প্লাস n2v2 প্লাস ডট 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 বাই v1 প্লাস v2 ডট 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 ডট, এবং এম ফাইনালের ক্ষেত্রে একই রকম। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা ভোলাটাইল সলিউশনে। তো ভোলাটাইল সলিউশন কি, খুব লো টেম্পারেচারে কিছু কিছু সলিউশন কি হয়, তার সলিউশনের লিকুইড স্টেজ থেকে ভেপার স্টেজে চলে আসে, গ্যাসিয়াস স্টেজে চলে আসে। মনে রাখতে হবে এটি কিন্তু লো টেম্পারেচার ক্ষেত্রে প্রযোজ্য। হাই টেম্পারেচার ক্ষেত্রে তো সমস্ত সলিউশনে কী করে, সমস্ত সলিউশনে লিকুইড স্টেজ থেকে সে গ্যাসিয়াস স্টেজে চলে আসে। কিন্তু ভোলাটাইল সলিউশন তখনই হবে যখন লো টেম্পারেচারে থাকবে কোনো সলিউশন, এবং সেই অবস্থায় সে তখন কী করবে, তার লিকুইড স্টেজ থেকে ভেপার স্টেজে চলে আসবে এবং একসঙ্গে অবস্থান করবে, তখন তাকে আমরা বলবো ভোলাটাইল সলিউশন। তো এই ভোলাটাইল সলিউশনের ক্ষেত্রে দুটি টার্ম আছে। কী কী টার্ম? এক হচ্ছে ইভাপোরেশন, দুই হচ্ছে কনডেনসেশন। ইভাপোরেশন কি বলবো, একে আমরা ভেপোরাইজেশনও বলে থাকি। কি বলবো, যখন কোনো সলভেন্ট কি করবে, লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে চলে আসবে। যখন কোনো সলভেন্টের ফিজিক্যাল স্টেট লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে চলে আসবে, তখন তোকে ইভাপোরেশন বা ভেপোরাইজেশন বলবো। কনডেনসেশন তার বিপরীত, তার মানে যখন কোনো সলিউশনে থাকা সলভেন্ট ভেপার ফেজ থেকে লিকুইড ফেজে কনডেন্সড হয়ে যাবে, তখন তাকে কনডেনসেশন বলবো। অর্থাৎ ইভাপোরেশন হলো তরল দশা থেকে গ্যাসীয় দশায় পরিণত হওয়া, কনডেনসেশন হলো গিয়ে কি সলভেন্টের গ্যাসীয় দশা থেকে লিকুইড দশায় কনডেন্সড হওয়া। ঠিক আছে, এবার আসি ভেপার প্রেশার কি। তো একটু আগে দেখলাম যে কোনো ভোলাটাইল সলিউশনে কনডেনসেশনও ঘটে, আবার কি হয়, ভেপোরাইজেশনও ঘটে। তো ইকুইলিব্রিয়াম স্টেট কাকে বলে? ইকুইলিব্রিয়াম স্টেট তখনই বলবো যখন এই রেট অফ ভেপোরাইজেশন এবং রেট অফ কনডেনসেশন ইকুয়াল হয়ে যাবে। যে পরিমাণ ভেপোরাইজেশন হচ্ছে ঠিক সেই পরিমাণই কনডেনসেশন হচ্ছে। সেক্ষেত্রে কী হচ্ছে, লিকুইড আর ভেপারটা কী হচ্ছে, পরস্পর ইকুইলিব্রিয়াম স্টেজে আছে। এক্ষেত্রে কিন্তু ডেল এইচ ভেপোরাইজেশন কী হয়, গ্রেটার দেন 0 হয়। তো এই ইকুইলিব্রিয়াম স্টেজে যে প্রেশার ভেপারটা দেয় বা এক্সার্ট করে, তখন তাকে আমরা ভেপার প্রেশার বলবো। কী দাঁড়ালো তাহলে? দাঁড়ালো এই, কোনো ভোলাটাইল সলিউশনের ক্ষেত্রে রেট অফ ভেপোরাইজেশন বা ইভাপোরেশন যখন রেট অফ কনডেনসেশনের সমান হচ্ছে, অর্থাৎ তারা যখন ইকুইলিব্রিয়াম স্টেজে আছে, সে মতো অবস্থায় ওই ভেপার ফেজ যে প্রেশার প্রদান করছে, সেই প্রেশারটাকে তখন বলবো আমরা ভেপার প্রেশার। শর্ত, তাকে কিন্তু অবশ্যই তখন ইকুইলিব্রিয়াম স্টেজে থাকতে হবে। ঠিক আছে, এবার আসি আমরা প্রথম লয়ে লিকুইডের, হেনরিজ ল। তো কী বলছে এ লয়ে? বলছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য মাস অফ ডিজলভড গ্যাস ইন এ গিভেন ভলিউম অফ সলভেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য প্রেশার অফ দ্য গ্যাস উইথ হুইচ ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম। অর্থাৎ কোনো কনস্ট্যান্ট টেম্পারেচারে যখন কোনো দ্রবীভূত গ্যাস
থাকবে তখন তার যা মাস বা পরিমাণ থাকবে সেটি কি হবে, সেটি হবে প্রেশারের সমানুপাতে। ঠিক আছে, এবং তখন তাদেরকে অবশ্যই শর্ত ইকুইলিব্রিয়াম স্টেজে থাকতে হবে। তার মানে কনস্ট্যান্ট টেম্পারেচারে ইকুইলিব্রিয়াম স্টেজে, অর্থাৎ যখন রেট অফ কন্ডেনসেশন এবং রেট অফ ভেপোরাইজেশন কী হবে, সমান হবে, সেই দশায় দ্রবীভূত সলভেন্ট এর যে ভলিউম থাকবে সেটি কিন্তু অবশ্যই কী থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। সেই মতো অবস্থায় কী হবে যে দ্য মাস অফ দ্য ডিজলভড গ্যাস, মানে দ্রবীভূত গ্যাসের পরিমাণ চাপের সমানুপাতিক হবে। তাই এই ক্ষেত্রে যদি আমরা গ্রাফ করি হেনরি লয়ের, কী হবে, মাস অফ দ্য ডিজলভড গ্যাস এবং প্রেশারের যদি গ্রাফ করি তাহলে সেটি এরকম স্টিভ একটা কার্ভ পাবো। তো কী লিখবো আমরা, এম প্রপোর্শনাল টু ক্যাপিটাল পি, তাহলে পাচ্ছি এম ইজিক্যাল টু কেপি। অবশ্যই কিন্তু টিকে কনস্ট্যান্ট থাকতে হবে এবং ইকুইলিব্রিয়াম স্টেজে থাকতে হবে। তো এবার সলিউবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইডস, অর্থাৎ লিকুইডের সলিউবিলিটি অফ দ্য গ্যাসেস ইন লিকুইডস। সলিউবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইডস কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা এখন ব্যাখ্যা করব। তো এই সলিউবিলিটি অফ গ্যাসেস কী কী বিষয় নির্ভর করে দেখানোর জন্য এটি আমরা ইকুয়েশন আগে দেখি। একটি গ্যাস সে কোনো সলভেন্টের মধ্যে সলিউবল হচ্ছে এবং তারপরে গ্যাস সলভেন্ট একটি সলিউশন তৈরি করছে। এক্ষেত্রে এটি কিন্তু এক্সোথার্মিক রিয়াকশন, দ্যাট মিনস ডেল এইচ লেস দেন 0। এই ক্ষেত্রে ইফেক্ট অফ প্রেশার কি হচ্ছে, এই ক্ষেত্রে প্রেশার যত আমি বাড়াচ্ছি তত বেশি পরিমাণে সলভেন্টের মধ্যে ওই গ্যাসিয়াস সলিউট ডিজলভ হচ্ছে। লা শাতেলিয়ার ল অনুযায়ী তাহলে কী হচ্ছে, যদি আমি কোনো সিস্টেমে প্রেশার ইনক্রিজ করি, সিস্টেম কী করবে, নিজেকে এমনভাবে পরিবর্তিত করবে যে ক্ষেত্রে কী হয়, প্রেশার ডিক্রিজ হয়ে যায়। তো এক্ষেত্রে যদি সলিউটের কী হয়, মোল সংখ্যার মান কমে যায় গ্যাসিয়াস স্টেটের থেকে, তাহলে সেটা কী হবে, প্রেশার রিলিজ করবে, প্রেশার কমে যাবে। অর্থাৎ গ্যাস স্টেটে যতগুলি মোল ছিল সেই পরিমাণ মোল কমে গিয়ে ও লিকুইড স্টেজে চলে এলো। অর্থাৎ প্রেশার বাড়ালে যেহেতু ইনক্রিজড প্রেশারকে ডিক্রিজ করতে চাইবে সিস্টেম, তাই ভেপার অবস্থায় যতগুলি মোল ছিল সেই পরিমাণ মোল কমে গিয়ে সে লিকুইড স্টেজে চলে আসবে। তার মানে কী হবে, সলিউবিলিটি অফ দ্য গ্যাস ইন দ্য লিকুইড বেড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার। তো কী হয়, অন ডিক্রিজিং টেম্পারেচার ইকুইলিব্রিয়াম শিফটস ইন ফরওয়ার্ড ডিরেকশন ফর অ্যান এক্সোথার্মিক চেঞ্জ। অর্থাৎ এখানে আমি কী করছি, যেহেতু টেম্পারেচার ডিক্রিজ করছি, লা শাতেলিয়ার নিয়ম অনুযায়ী সিস্টেমটি কী করবে, নিজেকে এমনভাবে পরিবর্তিত করবে যেখানে কী হয়, টেম্পারেচার ইনক্রিজড হয়। তো এক্সোথার্মিক রিয়াকশন অনুযায়ী কী হয়, ফরওয়ার্ডে গেলে, অর্থাৎ যদি গ্যাসিয়াস মলিকুলগুলো সলভেন্টে বেশি পরিমাণে দ্রবীভূত হয়ে যায় তাহলে কী হবে, ফরওয়ার্ড রিয়াকশানটি হবে এবং সেক্ষেত্রে কী হবে, এক্সোথার্মিক রিয়াকশন হওয়ার জন্য ও কী করবে, টেম্পারেচার রিলিজ করবে। অর্থাৎ ডিক্রিজ টেম্পারেচারটা ইনক্রিজ হয়ে গেল লা শাতেলিয়ার নিয়ম অনুযায়ী এবং সে আবার ইকুইলিব্রিয়াম স্থাপন করলো। অর্থাৎ কী দাঁড়ালো, যে সলিউবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইডস ইনক্রিজেস উইথ ইনক্রিজিং প্রেশার, অর্থাৎ প্রেশার বাড়ালে সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড বাড়ছে, আবার টেম্পারেচার ডিক্রিজ করলে বাড়ছে। ঠিক আছে, তো এবার আসি আমরা এই হেনরিজ লয়ের
ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কী প্রয়োগ আসবে? তো দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য গ্যাস, যাকে আমরা পি অক্ষর দিয়ে প্রকাশ করি, সেটি কী হয়? ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাভেলেবল মোল ফ্র্যাকশন, দ্যাট মিনস কাই অফ দ্য গ্যাস ইন লিকুইড ফেজ অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। অর্থাৎ কনস্ট্যান্ট টেম্পারেচারে কোনো গ্যাস যে পরিমাণ প্রেশার তৈরি করবে সেটি ডিরেক্টলি প্রপোর্শনাল হবে কার উপর? মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস ইন লিকুইড ফেজ, অর্থাৎ লিকুইড দশায় যে পরিমাণ গ্যাসিয়াস মলিকিউল দ্রবীভূত আছে তার মোল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করবে। দ্যাট মিনস কী দাঁড়াচ্ছে? পি প্রপোর্শনাল টু কাই, টি কনস্ট্যান্ট থাকছে, পি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে তাহলে হেনরিজ কনস্ট্যান্ট ইন্টু কাই, কে এইচ ইজ ইকুয়াল টু কি? হেনরিজ কনস্ট্যান্ট ইন্টু কাই। এই পি ইজ ইকুয়াল টু কে এইচ ইন্টু কাই, এটাকে আমরা কি বলবো? ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হেনরিজ ল। ঠিক আছে, এবার এই হেনরিজ ল এর অনেক অ্যাপ্লিকেশন আছে। কি কি? তো যেহেতু প্রেশার বাড়ালে কি গ্যাস লিকুইড সলভেন্টে বেশি পরিমাণে দ্রবীভূত হয়, অর্থাৎ তার সলিবিলিটি বাড়ে, সেটিকে কাজে লাগিয়ে আমরা কি করি? সফট ড্রিঙ্ক বা সোডা ওয়াটার তৈরি করি। হাই প্রেশারে আমরা বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ওয়াটারে ডিজলভ করতে পারি। দ্বিতীয়ত কি, হায়ার অল্টিটিউডে কী হয়? কি পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন কম থাকে গ্রাউন্ড লেভেলের তুলনায়। তো সেই কারণে কি হয়? সেই কারণে কনসেন্ট্রেশন অফ দ্য অক্সিজেন ইন আওয়ার ব্লাড লেস হবে, এবং যার ফলে যারা পর্বতারোহী আছে তারা কি হবে? দুর্বল ফিল করবে, তারা উইক ফিল করবে, এবং সঙ্গে সঙ্গে তাদের থিঙ্কিং অ্যাবিলিটিও কমে যাবে। যেহেতু লো প্রেশারে ডিজলভড অক্সিজেনের পরিমাণ আমাদের ব্লাডে কম থাকবে, এবং তার ফলে আমাদের থিঙ্কিং অ্যাবিলিটিও কমে যায়, এবং এর ফলে ক্লাইম্বার্সরা যথেষ্ট প্রবলেমের সম্মুখীন হয়। এই ক্লাইম্বার্সদের হায়ার অল্টিটিউডে এই থিঙ্কিং অ্যাবিলিটি হ্রাস পাওয়া, একে আমরা অ্যানক্সিয়া বলি। আবার স্কুবা ডাইভার্স যারা আছে, অর্থাৎ ডুবুরি যারা আছে, তাদের ক্ষেত্রে প্রেশার বেশি থাকে, তাই ব্লাডে ডিজলভড অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, এবং তখন যারা স্কুবা ডাইভার আছে যখন সার্ফেসে চলে আসে তখন প্রেশার হঠাৎ কমে গিয়ে ডিজলভড অক্সিজেনটা বেরিয়ে যেতে চায়, এবং সেই সময় তখন প্রচুর পরিমাণে পেইন অনুভব করে তারা, তখন তাকে আমরা বেঞ্চ বলি। এই সমস্ত হলো গিয়ে হেনরিজ ল এর অ্যাপ্লিকেশন। তো আজকে অবধি থাক। থ্যাংক ইউ।